আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে হৃদয়ের ঠিকানা ২৪ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তুই গরু ছাগল হওয়ারও যোগ্য না। গরু আর ছাগল হতে গেলে যেই যোগ্যতা লাগে সেটাও তোর মধ্যে নেই হাদারাম। আর বড়দের সাথে এসব কেমন ব্যবহার? সরি বলো বড় আব্বু আর চাচ্চুকে। সিজান ভুঁইয়া ভাই আর ভাতিজার কথায় শব্দ করেই হেসে উঠলেন। সাদাব বুঝল বড় আব্বু এনজয় করছে খুব, তাই সাহস করেই বলল, আমি তো চাচ্চুকে কিছু বলিনি। চাচ্চু কি তোমার মতো হিটলার নাকি? বড় আব্বুও দেখো এনজয় করছে খুব। এত কিছুর মধ্যে সাগর নিঃশব্দে শুধু খেয়ে যাচ্ছে। লিপি বেগম চলে গেলেন উষাকে ডেকে আনতে। সিজান ভুঁইয়া নাবিল ভুঁইয়ার উদ্দেশ্যে বললেন, তা নাবিল, সাদাফকে যেভাবে বলছিস মনে হচ্ছে তুই গরু ছাগলের উপরে পিএইচডি করেছিস। তুই খুব জানিস গরু আর ছাগলের যোগ্যতা সম্পর্কে। আমাদেরকেও বল, আমরাও শুনি। বলেই পাশে ভাতিজার উদ্দেশ্যে চোখ টিপ মারলেন সিজান ভুঁইয়া। ছেলে মেয়েদের সামনে বড় ভাইয়ার এমন কথায় থতমত খেয়ে গেলেন নাবিল ভুঁইয়া। আমতা আমতা করে বললেন, ভাইজান তুমিও কি যে বলো এসব। নাহিদ ভুঁইয়া বললেন, সেই তো ভাইজান, ওদের বয়সে তুমিও তো কম ছিলে না। নিজে সব আকাম করে দোষ দিতে আমার উপরে। নাবিল ভুঁইয়া গলা ঝাড়ি দিলেন, খেতে বসে এত কথা বলতে হয় না, চুপচাপ খা সবাই। এবার সাগরও হেসে উঠল। ছেলেকে এভাবে হাসতে দেখে সিজান ভুঁইয়া বললেন, খুব খুশি লাগছে। দেখেছ, পরিবারের সাথে একসাথে বসে পান্তা ভাত খেতেও অমৃত লাগে। কিসের দেশের বাহিরে যাওয়া খোঁজো? এত টাকা পয়সা দিয়ে কি করব? আমাদের তো কম নেই। তোমরা সব ভাইয়েরা যদি আমাদের মতো মিলেমিশে চলো, যা আছে আল্লাহ চাইলে আরও দ্বিগুণ হবে ইনশাআল্লাহ। আমার কথা হচ্ছে, দরকার হয় কম খাবো, কম পড়ব, বিলাসিতা কম করব, কিন্তু পরিবারের সাথে একসাথে থাকার যে মজা, দুনিয়ার কোনো কিছুতে তা পাবে না। সাগর মাথা দুলালো। বাবার কথা সত্যি, পরিবারের সাথে একসাথে বসে ভর্তা ভাত খাওয়াও মজা। সাগরের ভাবনার মধ্যেই সিজান ভুঁইয়া বললেন, কোথাও যাচ্ছ নাকি? আজকে তো তুমি অফিসে যাবে না বলেছিলে। সাগর খেতে খেতেই উত্তর করল, হ্যাঁ, অফিসে যাব না, গালিবের সাথে যাব এক জায়গায়। তারপর একটু থেমে বলে, যাওয়ার পথে উষাকেও কলেজে দিয়ে যাব। সিজান ভুঁইয়া আর চোখে নাহিদ ভুঁইয়ার দিকে তাকালেন। দেখলেন নাহিদ ভুঁইয়াও তার দিকে তাকিয়ে আছে। চোখ ঘুরিয়ে কিছু একটা বুঝালেন। পরে আবার তাকালেন নাবিল ভুঁইয়ার দিকে। সিজান ভুঁইয়া গলা ঝেড়ে কাশি দিলেন। তারপর গম্ভীরভাবেই বললেন, তা যাচ্ছ যখন ওর স্যার ম্যামদের সাথে কথা বলে এসো, কেমন? অনেক দিন আমাদের কারোরই যাওয়া হচ্ছে না, খোঁজ খবরও নিতে পারছি না। এক্সাম দিল, খোঁজ নিও কেমন হয়েছে। আচ্ছা, নিব। নাবিল ভুঁইয়া বললেন, দায়িত্ব যখন নিয়েছ সব দিক দিয়েই নেবে, দায়িত্বে কোনো হেলাথেলা নয়। লিপি বেগমকে একা আসতে দেখে নাহিদ ভুঁইয়া ক্রোধের সাথেই বললেন, মেয়েটা আসলো না, অনেক বেড়ে গেছে, একটা কথা বলে শোনাতে পারি না। সবাই ওকে আহ্লাদ দিয়ে দিয়ে মাথায় তুলেছে। বড় ভাই যেন ওকে বলে দিবেন, এখন থেকে প্রত্যেক বেলায় যেন ওকে খাওয়ার টেবিলে দেখি আমি। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল ছোট চাচ্চুনুভি ব্যক্তি। নিহাত চাচ্চুর প্রতি তার আলাদা দুর্বলতা আছে, নয়তো না। সাগর চেয়ার ছেড়ে দাঁড়ালো। রাশভারী কণ্ঠে মায়ের উদ্দেশ্যে বলল, আমি নিচে যাচ্ছি মা, উষাকে পাঠিয়ে দাও। লিপি বেগম মাথা দুলালেন। যদিও সাগর জানে উষা এত সহজে যেতে রাজি হবে না, অপেক্ষা করতে হবে অনেকক্ষণ। এই পর্যন্ত তানহাকে 25টা কল দিয়েছে আরাফ, কিন্তু মেয়েটা কল রিসিভ করেনি। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব জায়গাতেই কল মেসেজ দিয়েছে, অনলাইন দেখাচ্ছে, কিন্তু রিপ্লাই করছে না। আরাফ বুঝল তার ইন্ডিয়া আসার খবর তানহা কোনোভাবে জেনেছে, তাই রাগ করে আছে। কিন্তু আরাফ কি করবে? সে তো জানতই না কবে তার ফ্লাইট ছিল। ছোট মামা একদম হঠাৎ করেই বাসায় এসে উপস্থিত হয়, আর এখানে আসার পর থেকে এত ব্যস্ততা যে একটা কল দিয়ে জানাবে সেই সুযোগটাও পায়নি। তপ্ত নিঃশ্বাস ফেলল আরাফ। কল দিল উষাকে। প্রথমবার রিং হতেই কল রিসিভ করে উষা। সালাম বিনিময় করে দুজনেই, কবে আসবে ভাইজান? কতদিন ধরে দেখি না তোমাকে। এই তো 2-1 দিনের মধ্যেই ব্যাক করব। বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। চাচি আম্মা কোথায়? আম্মু মেবি আরাধ্যাদের বাসায় গেছে। আরও দিদিভাই ভালো আছে? ছোটন মামার বিয়েতে ওদেরকে আসতে বলবে নাকি? আসবে, ওনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এখন আসে নাকি এটাই দেখার বিষয়। যাক, ভালো হয়েছে, দেখা হবে অন্তত। তা ভাইজান, তোমার তানহার সাথে কথা হয়? তুমি চলে যাওয়ার পরে আমার তো ওর সাথে দেখাই হলো 2 বার। আমি ওকে বলার সুযোগ পাইনি, তুমি জানিয়েছো ওকে? আরাফ অবাক হলো। সে ভেবেছিল উষা হয়তো তার ইন্ডিয়া আসার কথা তানহাকে জানিয়েছে, তাই অভিমানে কল তুলছে না। এখন তো দেখি কাহিনী অন্য। আরাফ চিন্তিত ভঙ্গিতে বলল, না তো,
আমার তো ওর সাথে কথা হয়নি, এত ব্যস্ততায় আমি কল দিতে পারিনি। এখন না হলেও 30টা কল দিয়েছি, সে কল তুলছে না। উষাও অবাক হলো, কল তুলছে না কেন? সে কি, তুমি জানাওনি ওকে? জানোই তো, মেয়েটা অনেক অভিমানী, তোমার মাথায় রাখা উচিত ছিল। আরাফ নিজেও এখন রিগ্রেট করছে, কেন জানায়নি সে। আচ্ছা ভাইয়া, সাদাফ কিছু করেনি তো? ও কি আবার আগের মতো কিছু করল কিনা? আরাফ চোয়াল শক্ত করল, দাঁতে দাঁত চেপে বলল, এবার যদি ও এমন কিছু করে, আই সোয়ার উষা, ওকে আমি মেরেই ফেলব, বলে দিলাম। আচ্ছা তার আগে বলো, তুমি কি সাদাফকে কিছু বলেছ বা করেছ যেটা সে তানহাকে দেখাবে? আরাফ ভাবনায় পড়ল, অনেকক্ষণ চুপ থেকে বলল, না তো, আমি তো কিছুই বলিনি। ভালো করে ভেবে দেখো। আরাফ খুব সময় নিয়ে ভাবল, তারপর নাক মুখ ফুলিয়ে গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, আমি আরাধ্যাকে নিয়ে বাহিরে বের হয়েছিলাম দোপাট্টা কিনতে। তখন সাদাফ বারবার কল দিচ্ছিল। পরে আমি আরাধ্যার সাথে আছি বলে একটা ভয়েস দেই। উশি, সাদাফ যদি এটা দেখি উল্টাপাল্টা কিছু বোঝায়, আমি ওকে সত্যিই মেরে ফেলব। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, আমি দেখছি, আমি ওকে বুঝিয়ে বলবো। আচ্ছা তুই একটু বুঝিস, হ্যাঁ, তোর বান্ধবীটা এমন কেন? আমার উপরে বিশ্বাস নেই নাকি ওর? তুই কলেজে যাবি না? কয়টা বাজে দেখেছিস? যাব। আচ্ছা তাহলে রাখছি, কেমন? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাগর নিচে ওয়েট করছে 20 মিনিট, ওভার হয়েছে। টাইম অনুযায়ী এখন উষার ক্লাস শুরু হতে সময় বাকি আছে 20 মিনিট। সাগরও বসে আছে, সে দেখবে মেয়েটা কতক্ষণ তাকে ইগনোর করতে পারে। ডক্টর যা বলেছে তা হাজব্যান্ড ওয়াইফের জন্য নর্মাল, হয়তো তাদের মধ্যে সেই সম্পর্ক তৈরি হয়নি, তাই বলে এত লজ্জা পাওয়ার কি আছে? আজব। উষা ইচ্ছে করেই লেট করছে, সে ভাবছে এতক্ষণে হয়তো সাগর চলে গেছে, সেই কখন বড় আম্মু ডেকে গেছে, সেও বলেছে আসছে, তুমি যাও। নিশ্চয়ই বড় আম্মু কিচেনে, তাই তো আর খোঁজ করতে আসেনি। উষা এবার গুটি গুটি পায়ে দোতলায় এলো। ডাইনিং ড্রয়িং খালি দেখে বুঝে নিল বাসায় আপাতত বড় আম্মু, লিজা খালা আর সে ছাড়া কেউ নেই। উষা নিচে নেমে এলো, ঝটপট গ্যারেজ এরিয়া পেরিয়ে বাইরে যেতে চাইল, কিন্তু তার আগেই উষার ডান হাতে টান পড়ল। আকস্মিক এভাবে হাতে টান পড়ায় ভয়ে উষা চোখ বন্ধ করে নিল। যখন বুঝল উষার পিঠ কোনো শক্ত জায়গায় গিয়ে ঠেকেছে, পিটপিট করে চোখ খুলল উষা। সম্মুখে মুখের ভাবভঙ্গি স্বাভাবিক রেখে দাঁড়িয়ে আছে সাগর ভাই। শুকনো ঢুক গিলল উষা, ঘাড় ডান পাশে ঘুরিয়ে দেখল সাগর তার ঘড়ি পরিহিত বাম হাত উষার মাথার কাছ দিয়ে নিয়ে পিলারে রেখেছে, আর ডান হাত দিয়ে ঘাড়ের পিছে চুলকাচ্ছে। অবাক হল উষা, সাগর ভাইয়ের হঠাৎ এমন করার মানে সে বুঝল না। উষা বুঝতে পারল নিচতলার মোটা সোটা পিলারে ঢেস দিয়ে তাকে দাঁড় করানো হয়েছে। অলিভ গ্রিন কালারের শার্ট, ব্ল্যাক প্যান্ট, হাতা কনুই পর্যন্ত গোটানো, চুলে জেল দিয়ে সেট করা। উষার দৃষ্টি সরাতে কষ্ট হচ্ছে। পুরুষ মানুষ মেয়েদের মতো সাজবোজ করে না, তবুও কেমন হ্যান্ডসাম লাগে, অ্যাট্রাক্ট করে, একদম ঘোর লাগিয়ে দেয়। উষা দৃষ্টি নত করল। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে উষার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করল। বরাবরের ন্যায় এবারও উষার ঠোঁটের উপরে থাকা তিলটার দিকে তাকিয়ে ঘোরে চলে যাচ্ছে। সাগর দুজনের মধ্যে থাকা দূরত্ব কিছুটা ঘুচিয়ে নিল। হকচকালো উষা। এতদিন না হয় উষা অসুস্থ ছিল, তাই একটু সেবা করেছে, এখন কেন এমন করতে হবে? উষার বাম পাশে থাকা হৃৎপিণ্ড দ্রুত গতিতে ছুটতে লাগল। আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলল সে, তারপর কাপা কাপা গলায় বলল, আমার লেট হচ্ছে। সাগর কপালে ভাঁজ ফেলল, তারপর উষার ঠোঁটের দিকে তাকিয়েই বলল, লেট হচ্ছে তো এতক্ষণ দেরি করলি কেন? আরও 25 মিনিট আগে আমি নিচে এসেছি, তোরা তো সময় লাগলো কেন? কি বলবে উষা? এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কিছু নেই তার কাছে। ঢুক গিলল উষা, তারপর আমতা আমতা করে বলল, ওই আর কি, একটু 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 কি কি বলে আরও একটু সামনে আগালো সাগর। দুজনের শরীর ছুঁই ছুঁই, দুজনের মধ্যে 1 ইঞ্চি জায়গা ফাঁকা আছে হয়তো। উষা ঘাবড়ালো, কপাল বেয়ে ঘাম পড়তে লাগল, শরীরে কাঁপুনি উঠল যেন। কিছু একটা ভেবে বলল, আরাফ। হ্যাঁ, আরাফ ভাইয়া কল করেছিল, কথা বলছিলাম। সাগর ব্রুঙ্কুচকে সন্দিহান দৃষ্টিতে তাকাতেই উষা বলল, আপনি চাইলে আমি ফোন বের করে দেখাচ্ছি। তারপর ব্যাগ থেকে ফোন বের করতে উদ্যত হল সে, কিন্তু মাঝপথে সাগরের গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনেই থেমে গেল। লাগবে না, থাক, এছাড়া আর কোনো কারণ নেই দেরি করে নামার। কারণ না থাকলে এভাবে ঘামছিস কেন? উষা হাতের উল্টো পৃষ্ঠ দিয়ে গলার ঘাম মুছতে মুছতে বলল, কই ঘামছি? এই যে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি ভুল দেখছেন। তাই? তাহলে লজ্জা পাচ্ছিস কেন? গাল কান এসব লাল হয়ে গেছে কেন তোর? কই আগে তো এভাবে লজ্জা পেতি না আমার সামনে। তারপর উষার দিকে আরও একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কাল ডক্টরের কথা শোনার পর থেকে লজ্জা পাচ্ছিস। কই এত লজ্জা তো ওদিনও পাসনি। বলে মাথা সামনে নিয়ে এলো সাগর।
দৃষ্টি স্থির করল উষা মুখ পানে। সাগরের কথায় তড়িৎবেগে মাথা তুলল উষা, একদম সাগরের চোখে চোখ রেখে বলল, কোন দিন লজ্জা পাইনি? সাগর বাঁকা হাসল। সাগরের হাসি দেখে উষা মাথা নামিয়ে নিল। ব্যাটা যে তাকে জ্বালাতে এমন করছে তা আগেই বোঝা উচিত ছিল তার। সাগর ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকেই জবাব দিল, তাহলে স্বীকার করলি লজ্জা পাচ্ছিস তুই? উষা প্রতিউত্তর করল না। এমনিতেই সাগর ভাইয়ের কাছাকাছি এসে হাঁসফাঁস অবস্থা তার, লজ্জায় মূর্ছা যাচ্ছে সে। সাগর আবারও উষার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, এত লজ্জা পাচ্ছিস কেন? আমি তো লজ্জা পাওয়ার মতো কিছু করিনি, যা করার তুই করেছিস। এত লজ্জা তো আমার ঠোঁটে সারা মুখে চুমু খাওয়ার সময়ও পাসনি। আমি উল্টো কিছু করলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারতি। কথাগুলো বলার সময় বারবার সাগরের ডার্ক পিঙ্ক ঠোঁটজোড়া উষার কান স্পর্শ করছিল। প্রতিটি স্পর্শেই উষা কেঁপে কেঁপে উঠছিল। উষার ভিতরে সমুদ্রের স্রোতের মতো ঝড় বইতে লাগল। উষার বুকে ধক করে ওঠে। তার মানে সাগর ভাই জাগ্রত ছিলেন সেদিন? উনাকে কিস করার সময় উনি হুঁশে ছিলেন, কই আমি টের পেলাম না কেন? চলবে, আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।